সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি আরওয়ার সাদি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বিতর্ক চলছে এবং কিছু কিছু বিতর্ক ইতিহাস ঘনিষ্ঠ বটে। এই যে রাজনীতিতে যেসব বিতর্ক চলছে, সেসব বিতর্ক কি রাজনীতিকে উজ্জীবিত করে রাখছে, নাকি এসব বিতর্ক রাজনীতিকে একটি চক্রে বেঁধে দিচ্ছে? কি ঘটছে আসলে? আসুন আমরা জানবো আজ রাজনীতিবিদদের মুখেই। আজ এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল এমপি, রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জনাব নূর আহমেদ বকুল এবং রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন মেহেদী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং যে বিতর্ক চলছে এখন রাজনীতিতে, তারই মধ্যে আওয়ামী লীগের দিক থেকে এখন বলা হচ্ছে যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানিদের দিকে যে গুলি ছুড়েছেন, এমন কোনো নজির নেই। কি বলবেন আপনি? আসলে ধন্যবাদ আজকে আমাদের নিউজ 24 এর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার আজকে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, আমাদের 90-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের আমার সাবেক ছাত্র নেতৃবৃন্দ। এখানে আমাদের অসীম কুমার উকিল আসছেন, এখানে নূর আহমেদ বকুল ভাই উপস্থিত আছেন। সকল ধন্যবাদ। আর অনুষ্ঠান যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। তো আমি প্রথমে একটি কথা বলতে চাই যে একটা মীমাংসিত বিষয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি আমরা, 50 বছর আজকে অতিক্রম করছি। তার মধ্যে আমাদের এই একটি বিষয় নিয়ে আজকে মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, আমাদের যে আমরা দেশের যে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্রে একটা মীমাংসিত বিষয় আছে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, আমাদের সেক্টর কমান্ডার, আমাদের জেট ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সম্পর্কে অতি সম্প্রতি আমরা যারা দেখতে পাচ্ছি যে একটি মহল, বিশেষ করে সরকারি দলের নেতারা যে ভাষায় তারা আমাদের নেতার সম্পর্কে কথা বলছেন, যে তিনি মুক্তিযুদ্ধ করেন নাই, তিনি আমাদের ছিলেন, পাকিস্তানের চর ছিলেন, এজেন্ট ছিলেন, এবং সর্বশেষ আমরা যেটা শুনতে পাচ্ছি যে উনি তার যে ওই যে চন্দ্রিমা উদ্যানে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সমাধি, সেখানে তার কখনো তার লাশ নেই, সেই লাশ নিয়ে আজকে কথা হচ্ছে। সেটা বলছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু বলতে যাচ্ছেন, এবং তিনি কোথায় যুদ্ধ করেছেন সেই যুদ্ধ কোনো প্রমাণ নেই। যে সেক্টর কমান্ডারের থেকে জেট ফোর্স তার নামের আধ্যক্ষ দিয়ে, জিয়া রহমানের জেট ফোর্সের অধ্যক্ষ দিয়ে তিনি বাংলাদেশের মাটিতে যুদ্ধ করে তিনি দেশ স্বাধীন করলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করলেন। যুদ্ধ করেছেন অনেক জায়গায়, উনি ইয়েতে করে সিলেক্ট করেছেন, ইয়েতে করেছেন, কিন্তু এগুলো তো ইতিহাস আছে, এগুলো তো ইতিহাস, তো এখানকার মীমাংসিত বিষয়। এখন আজকের এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করার কথা হলো যে তারা জিয়া রহমানের কে তারা বিতর্কিত করে তারা কি করতে চাচ্ছে, এটা জাতির কাছে আজকে একটা মানে বড় প্রশ্ন, যে তারা দেশ জাতির একটা সংকট, দেশে আজকে এত হাজারো সমস্যা, দেশে আজকে আইনের শাসন নাই, বিচারের স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই। আজকে কোভিড-19 নিয়ন্ত্রণ করতে যারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং দেশে আজকে একটা চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। এই যে দেশের আজকে যে নাজুক অবস্থা, প্রায় 7 কোটি বেকার এবং 5 কোটি শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, আজকে দেশের 76% মানুষ, আজকে মানুষের আয় রোজগার কমে গেছে, 65% মানুষের কর্ম হারিয়েছে। এইগুলা কিভাবে করা যায়, এইসব উত্তরণ করানো যায়? আমরা যেখানে একটি মহামারীর সাথে লড়াই করছি, আর সেই মুহূর্তে তারা এই একটি বিষয়, মীমাংসিত বিষয় নিয়ে হঠাৎ করে নিয়ে আসছেন। কারণ কি? কারণ আমরা বুঝতে পারি একটাই, যে দক্ষিণ পূর্ব এশিয়া যে ঘটনাটি ঘটেছে, আমরা দেখি আফগানিস্তানে যে তালেবানদের যে নিয়ন্ত্রণ, তারা উত্থান হয়েছে, উত্থানে তারা বিতসন্তোষ হয়ে পড়েছে। কারণ যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তারা যেহেতু একটি মিডনাইট সরকার, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তারা এই জন্য তারা জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই তাদের, তারা ভয় পাচ্ছে যে আজকে ওই ঘটনায় হয়তো বাংলাদেশে আবার একটি গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে। আমি একটি কথাই বলবো, কদিন আগে একটা ছোট্ট বিষয় জানার ছিল জনাব খায়রুল কবির খোকন। জি, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে। আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে,
তাকে কি আপনি গণ অভ্যুত্থান বলছেন? আমি আমি একটু কথা শেষ করি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অবস্থা হবে বর্তমান সরকারের। তার মানে এই বোঝাতে যাচ্ছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, কাবুল বিমানবন্দরে বিমানের ছাদে উঠার সুযোগ পেয়েছিল জনগণ, সেই সেই কিছু লোকজন, কিন্তু বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচনে বিমানে উঠার সুযোগ হতে পাবে না। তাই এই কথা বলার পরে তেলেবাগুনে তারা জ্বলে উঠেছে এবং তারা যে সহ্য করতে পারছে না, তারা যে বুঝতে পারে এই ঘটনাটা, তারা যদি জনগণের প্রতি আস্থা থাকতো তাহলে তারা এই ধরনের ঘটনা করতো না। জনাব জিয়া রহমানকে খায়রুল কবির খোকন, আমি না এই কথাটা বলে তারা তো ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আওয়ামী লীগ আপনার কাছে মানে এক সুরে তারা কথা বলে যাচ্ছেন। জি জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। ক্ষমা চাইতে হবে এই ঘটনার জন্য। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আফগানিস্তানে যে ঘটনা ঘটলো তাকে কি আপনি গণ অভ্যুত্থান মনে করেন? আমি বলি না, আমি বলছি যে গণ অভ্যুত্থান বাংলাদেশের সৃষ্টি হতে পারে আফগানিস্তানে এই আশঙ্কা থেকে তারা আজকে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। দেখি অসীম কুমার উকিল এমপি কি বলেন আপনার কথা প্রেক্ষিতে, জনাব অসীম কুমার উকিল কি বলেন? যদি জনাব খায়রুল কবির খোকন বলছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আফগানিস্তানের বিমানবন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশ ছাড়ার হিড়িক পড়েছে, সেই পরিস্থিতি বাংলাদেশে হবে বলে তিনি বলছেন। কি বলবেন জনাব অসীম কুমার উকিল? আপনাকে ধন্যবাদ। একটা সুন্দর কম্বিনেশন করে দিয়েছেন আমাদেরকে আজকের সন্ধ্যায় আপনাদের চ্যানেলে বসে কথা বলার জন্য নিউজ 24 কর্তৃপক্ষকে ধন্যবাদ। একদা আমরা যারা ক্যাম্পাসে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে আন্দোলন করেছি সামরিক শাসন বিরোধী, স্বৈরাচার বিরোধী, জঙ্গিবাদ, বঙ্গবাদ বিরোধী মানুষগুলো আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, এজন্য ধন্যবাদ। খায়রুল কবির খোকন তো যা বললো এটা কোন দিক দিয়ে শুরু করবো, উত্তর দিব আমি হিসাব মেলাতে পারছি না আর কি। তবে দুইটা পয়েন্ট খুব এখানে উল্লেখযোগ্য। একটা বলছে যে মীমাংসিত বিষয়, আর এটা বলছে যে তালেবানের উত্থান আর কি। তালেবানের উত্থান এটা ঠিক যে বিজেপির বিজয়ে গুলশানে বিএনপি অফিসে মিষ্টি বিতরণ হয়েছিল, এটা হতেই পারে। আজকে কারো উত্থানের কারণে খায়রুল কবির খোকনরা উল্লসিত হতে পারে, আমরা অবশ্য শঙ্কিত, উল্লসিত হতেই পারে আর কি। সেই উল্লাসটা ওনার মধ্য দিয়ে, ওনার কথাবার্তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আর উনি যা যা বললেন তাতে মনে হচ্ছিল যেন দেশে কি সরকার আছে কি নাই। আসলে দেশের সরকার আছে, বিএনপি আছে কি নেই আলোচনাটা কিন্তু এসে যাচ্ছে। জনাব বন্ধুবার খায়রুল কবির খোকন মীমাংসিত বিষয় নিয়ে কথা বলাটা ঠিক না, কিন্তু প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছিল কে? আপনার মনে থাকা উচিত 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মীমাংসিত বিষয় হলো ধর্ম নিয়ে রাজনীতি চলতে দেওয়া হবে না। 47-এর যে দেশ বিভাগ, দুই জাতিতত্ত্বের ভিত্তিতে, হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানের পাকিস্তান, সেটার উষা লগ্নেই 47-এর পরপরই এটাই ভূখণ্ডের মানুষ যারা নেতৃত্ব দিয়েছিলেন সেদিনকার, তারা বুঝতে পেরেছিল যে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানে এই ভূখণ্ডের মানুষ বাঙালিদের কোনো কাজে লাগবে না। তাই তো 48 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা, 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা এবং ধারাবাহিকভাবে আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতা 71 সালের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এটি মীমাংসিত ছিল, যেটা পরে সংবিধানে পরিণত হয়েছিল ধর্ম নিরপেক্ষতা। এই 30 লক্ষ শহীদ যাদের রক্তস্নাত বাংলাদেশ, সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, নৃগোষ্ঠী সকলেরই ছিল। বিবংশিত বিষয়টাকে 75 বাংলাদেশে দাঁড়িয়ে পৃথিবীর জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আবার এই ধর্ম নিয়ে রাজনীতি চালু করা হলো। আয়ো বিয়াহে এমন নামের কথা তারা আমাদের উপর জেঁকে বসলো, আমাদের উপর জেঁকে বসলো। শুধু নয়, আপনার যারা 71-এ আবার মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন। জনাব অসীম কুমার উকিল এমপি, জনাব খায়রুল কবির খোকন বলছেন যে ইতিহাসের নিরিখে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান একটি মীমাংসিত বিষয় এবং আপনারা আওয়ামী লীগ সে বিষয় নিয়ে বিতর্ক করছেন। আমি সেই মীমাংসিত বিষয়গুলোর উপরে আমি আলাপটা করছি, কিন্তু সেখানে জিয়াউর রহমান বলতে আসছে আর কি। সেই মীমাংসিত বিষয়গুলিকে নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে, এই আগস্ট মাসে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আপনাদেরকে সমস্ত সহালোচকদের দৃষ্টি
আকর্ষণ করব। এবারেই প্রথম 15 আগস্টে আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন, 1975 সালের 15 আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ডের প্রাক্কালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে দায়িত্ব পালন অবস্থায় ছিলেন, তাদের দায়িত্ব পালনের ব্যর্থতাটাও আমাদেরকে তুলিয়ে দেখতে হবে। এই আগস্ট মাসে আমরা সবকিছু মিলে যে জায়গাটা আনতে চেয়েছি যে 75-এর 15 আগস্টের যারা বঙ্গবন্ধুকে হত্যার অপারেশনে নেতৃত্ব দিয়েছিল, ফিজিক্যালি অংশগ্রহণ করেছিল, তাদের বিচারটা হয়েছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যারা হত্যার রাস্তাগুলো প্রশস্ত করেছেন, যারা 75-এর 15 আগস্টে কিলিংয়ে যোগদান করেছে, এবং 75-উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছে, হত্যাকারীদের দেশে বিদেশে চাকরি দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, বেনিফিশিয়ারি হয়েছে, তাদের সকলকে বিচারের আওতায় আনা, আপনার একটা কমিশন গঠনের আওতায় আনা। সেখানে দাঁড়িয়ে আমরা এটাও মনে করি যে জিয়াউর রহমানের কফিনে লাশ ছিল কিনা আদৌ সেটা দেখা দরকার। কারণ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে নাই সেদিন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী, যে জন্য বেগম খালেদা জিয়া যখন বলেছিল আপনি যান না কেন, বলেছিল আমি যাইনি কারণ সেখানে কোনো লাশ নাই, সেটা আমি জানি, যে জন্য বি চৌধুরী প্রেসিডেন্টের পদে থাকতে পারেনি, দৌড়িয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়িয়ে বিদায় নিতে হয়েছিল। আমরা সেখানে সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়টা আনতে চাই, কারা হত্যা করেছে, কারা কি করেছে, সেই বিষয়গুলিকে একত্রিত এনে আমরা অগ্রসর হতে চাই। খায়রুল কবির খোকন যে বিষয়গুলি বলছে, আমার কাছে মনে হচ্ছে খায়রুল কবির খোকন এখন রাজপথের মিছিলের, মিটিংয়ের, আন্দোলনের, লড়াইয়ের, সংগ্রামের, নির্বাচনের রাস্তা ছেড়ে গবেষণার কাজে আত্মনিয়োগ করেছে। অবশ্যই গবেষণা লাগবে, গবেষণা ছাড়া পরবর্তী দিনগুলো কিভাবে আমরা মোকাবেলা করবো এটা বোঝা যাবে না। কিন্তু গবেষণার জন্য যে ফ্যাক্ট গুলো দরকার, যে ইনফরমেশন গুলো দরকার, যে স্ট্যাটিস্টিক্স এর উপর দাঁড়িয়ে আমি আগাবো, বাস্তবের রাজনীতির বিষয়টা একটু ভিন্ন। বুঝতে হবে এই বাংলাদেশ বর্তমানে কোথায় আছে, গ্রাম হয়েছে শহর, অর্থনীতির সুযোগগুলি ঊর্ধ্বমুখী। আমরা করোনা যুদ্ধে বিজয়ী হয়ে সম্মুখ পানে এগিয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে সবকিছু বিচার করে এগিয়ে যেতে হবে। জি, আপনার কাছে আমি আবার আসতে চাই। আমি একটু জনাব নূর আহমেদ বকুলের বক্তব্য শুনতে চাই। জনাব নূর আহমেদ বকুল, জনাব খায়রুল কবির খোকন বলছেন যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আফগানিস্তানে যে পরিস্থিতি হয়েছে বিমানবন্দরে সেটি এদেশেও হবে বলে তিনি দাবি করছেন, তিনি বলছেন। আপনার কি বিশ্লেষণ শুনি? ধন্যবাদ সঞ্চালক, এবং ধন্যবাদ নিউজ 24 কে এবং আমার আজকের প্যানেলে যারা আছেন, আমার সহযোদ্ধা বন্ধুরা। একটা রাজনৈতিক ইতিহাসের সঙ্গে আমরা জড়িয়ে আছি সবাই, এবং ভিন্ন ভিন্ন দল আমরা এখন করছি। আমি খায়রুল কবির খোকন আমার বন্ধু, এবং তিনি যে কথা বলেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন দল পালিয়ে বাঁচবে না, এবং যদি সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা যদি আমি বলি তাহলে একটি গণতান্ত্রিক পরিবেশ অবশ্যই নিশ্চিত করতে হবে। আর সেই নিশ্চিত গণতান্ত্রিক পরিবেশে নিশ্চয়ই কেউ পালিয়ে যাবেন আর কেউ থাকবেন, বিষয়টা কিন্তু সেরকম হয় না। এটা আমাদের খেয়ালে রাখা দরকার। তো সেরকম যদি পরিস্থিতি হয়, নিশ্চিত গণতন্ত্রের পরিস্থিতিতে যদি নিশ্চিত নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কেউ হারবেন, কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, কেউ পাবেন না। এটা যদি আমি মেনে নিই তাহলে গণতন্ত্রের সংজ্ঞায় নিশ্চয়ই আমাদের এটা মেনে নিতে হবে, যেই আসে না। এখন তালেবানকে উদাহরণ করে যে জজবা বা যে জোশ পাওয়ার চেষ্টা করছি আমরা, এটা বাংলাদেশে কখনো হবে না। কারণ তালেবান ডিসকোর্সটাই ভিন্ন, এটা অনুপ্রাণিত হওয়ার কিছু নাই। এটা একটা মানে কালো অধ্যায়, আর সেই কালো অধ্যায়কে উদাহরণ করার দরকার নেই। আমার প্রিয় বন্ধু খায়রুল ভাইকে, খোকন ভাইকে আমি বলবো যে এটা উদাহরণটা দরকার নেই। কারণ আফগানিস্তানের বিষয়টাই, আফগানিস্তানের 1000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে আফগানিস্তানে এরকম। আর এখন এসে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক মানে পালাবদলের খেলায় আফগানিস্তানে এখন যাদের হাতে ক্ষমতা গেছে, মনে করার কোনো কারণ নেই তারা খুব জনগণের বন্ধু। হ্যাঁ, এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা গেছে। আর এয়ারপোর্টের ব্যাপারে, হ্যাঁ, আমাদের দেশেও এটা হয়েছিল। 71 সালে রাজাকাররা পাকিস্তান থেকে পালানো থেকে শুরু করে রাজাকাররা বহু জায়গায় পালিয়েছিল, এটাও ইতিহাস আছে, আমি সেই ইতিহাস অস্বীকার করি না। কিন্তু রাজনীতির সঙ্গে এটা এইভাবে চিহ্নিত করে একটা গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করে দিয়ে আমি কাউকে মানে আফগানিস্তানের মতো ভাববো, তাহলে এটা ঠিক হবে না। আর আরেকটা বিষয় আমি বলি যে আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থাটার জন্য আমরা কিন্তু সবাই লড়াই
করছি, এটা খোকন ভাইও জানে, আমরাও জানি। এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের মূল লক্ষ্যই ছিল একটা অন্যতম একটা, সেটা ছিল গণতান্ত্রিক পরিবেশে একটা মানে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তা আমরা সেই লড়াইটা কিন্তু এখনো বহমান, এটা কিন্তু শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা যারা যারা ক্ষমতাটাই এসছেন, ক্ষমতাটাকে ব্যবহার করেছেন, তারা তাদের স্বার্থে সেই সত্য থেকে সরে গেছে। এখন গণতান্ত্রিক পরিবেশ, আজকে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে যা যা দরকার, এখন সেই জিনিসগুলোকে নিশ্চিতভাবে আজকে লড়াইয়ের মাঠে খোকন ভাই যদি বলে যে গণতন্ত্রের পরিবেশ নাই, আমিও আজকে 14 দলের শরিক, আমি বলবো গণতন্ত্রের পরিবেশ আছে। এটা ঠিক যে নির্বাচনী ব্যবস্থাটাকে আজকে আমাদের হাতে আনতে গেলে কতগুলো ফ্যাক্টর এখানে কিন্তু আমাদের জন্য বাধা হয়ে গেছে। একটা প্রথম বাধা হচ্ছে আজকে আমলাতন্ত্র, প্রথম বাধা হচ্ছে আজকে কালো টাকা। আজকে নির্বাচনটা এমন একটা পরিস্থিতির মধ্যে ঢুকে বসে আছে, এটা যদি আমরা বের করে আনতে পারি আর তার জন্য যদি সেই পরিবেশটা নিশ্চিত করতে পারি, নিঃসন্দেহে বাংলাদেশের আর একটা ধাপ উত্তরণ ঘটবে রাজনীতির। এখানে দেশ ছেড়ে কেউ পালিয়ে যাওয়ার দরকার নেই। দেশটাকে যদি আমরা সবাই ভালোবাসি, মানে সরকারি দল বা বিরোধী দল, তাহলে নিশ্চয়ই আমাদের কাউকে পালিয়ে, যদি কেউ দুর্নীতি করেন, যদি কেউ ক্ষমতার অপব্যবহার করেন, তাদের কথা ভিন্ন। কেউ যদি মানুষ খুন করে থাকেন, তার কথা ভিন্ন। আমি তাদের পক্ষে নিশ্চয়ই আমরা কেউ দাঁড়াবো না। তা আমার আশাবাদ, বা খোকন ভাই যেভাবে বলছেন সেটা না বলে আমরা যদি কথাটাকে এভাবেই বলি, তাহলে বোধহয় আমাদের দেশটার জন্য, সকলের জন্য মঙ্গল হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব নূর আহমেদ বকুল। জি, খায়রুল কবির খোকন, আপনি কিছু বলতে চাচ্ছেন? না, যেটা নূর আহমেদ বকুল ভাই বলেন, যে আমি তো সেই কথাটাকে মিন করতে চাই না, যে এভাবে যে তারা সেখানে আপনি বলছে যে আমাদের অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যটাকে কেন্দ্র করে যে ঘটনা হলো, আমি খালি শুধু একই বললাম যে একজন ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা থাকতেই পারে, সে একটা বক্তব্য রাখার পরে তাকে যে ছাত্রলীগ যে তাণ্ডব করলো, তার রোমে তালা দেওয়া থেকে শুরু করে আমাদের এই যে তাদের যে ব্যক্তিদেরকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করার যে মানসিকতা, যে তারা যে হচ্ছে, বললাম যে আপনি দেশে একটা মানে বলছি যে একটি কথা বলেছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেই অবস্থা হতে পারে, সেই কথাটা বলার কারণে যে একটা তারা তাণ্ডব সৃষ্টি করেছে। আমরা বলছি যে তারা আপনার বক্তব্য স্পষ্ট। আপনি এরপরে ছাত্রলীগ যা যা করেছে তার সমালোচনা করেছেন। আমি এ বিষয়ে আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আমার প্রশ্ন আছে। আমি জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন মেহেদীর বক্তব্য শুনি, তার বিশ্লেষণ শুনি যে দেশে সুষ্ঠু নির্বাচন হলে এয়ারপোর্টে এরকম পালানোর হিড়িক পড়বে বলে যে বক্তব্য বলা হচ্ছে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই বক্তব্যকে, জনাব ডক্টর মেহেদী? সাদি ভাই, আমার নেতা শ্রদ্ধেয় অসীম কুমার উকিল, শ্রদ্ধেয় নেতা নূর আহমেদ বকুল, আমার বিশিষ্ট বন্ধু খায়রুল কবির খোকন সহ আজকে আলোচকদেরকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাই। 15ই আগস্টের যা স্বাধীনতার মহানায়ক জাতির পিতার হত্যা এবং জাতির পিতার পরিবারে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার আলোচনা শুরু করছি। বাংলাদেশ আর আফগানিস্তান এক নয়। খায়রুল কবির খোকন যে তালেবানের উত্থানে, তালেবানের বিজয়ের কারণে পুলকিত হয়েছেন, আনন্দ অনুভব করছেন, যেমনি ভাবে বিজেপির উত্থানে, যেমনি ভাবে বিজেপির উত্থানে বিজেপির বিজয়ে আনন্দ পেয়েছিলেন। বাংলাদেশ আর পাকিস্তান যেমন এক না, বাংলাদেশ আর আফগানিস্তানও এক না। বাংলাদেশের মাটি এটা বঙ্গবন্ধুর ঘাঁটি। আমি বলতে চাই, জিয়াউর রহমান সাহেব যে মুক্তিযুদ্ধে পাকিস্তানের চর হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যে আইএসআই এর এজেন্ট হিসাবে অংশগ্রহণ করেছিলেন, সেটাই মীমাংসিত সত্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহানায়ক, স্থপতি এবং জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের ঘোষক। এটাই হলো মীমাংসিত বিষয়। আমি একটি কথা বলতে চাই, যে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু মেজর থেকে মেজর জেনারেল পদে উন্নীত করেছিলেন, যে সেই জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক। এবং জিয়াউর রহমান মোশতাক চক্র সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। আমি বঙ্গবন্ধু হত্যা মামলার একজন আইনজীবী, অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী হয়ে সেই মামলায় আমি সম্পৃক্ত ছিলাম। আমি সেই মামলার সাক্ষ্য থেকে বলতে চাই যে কর্নেল সাফায়েত জামিল, আমিন উদ্দিন সাহেবরা দেখা করতে গিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান সাহেবের কাছে। তখন জিয়াউর রহমান শহীদ করছিলেন।
খুব মানে তার মুখ ছিল খুব স্বাভাবিক। জিয়া রহমানকে বলেছিলেন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, জিয়া রহমান বললেন সো হোয়াট, uphold the constitution, vice president is there. কাজী জিয়া রহমান কোন এতে সামান্যতম হতাশ ছিলেন না এবং তিনি অপ্রস্তুত ছিলেন না। এইটা শাহফায়েজ জামিল তার সাক্ষ্যের মধ্য দিয়ে নিয়ে এসেছে। তারপরে রশিদ ফারুকরা দেশে দেশের বাহিরে সব সময় সাক্ষাৎকার বিবৃতি দিয়ে বলেছে মার্চ মাসে ৭৫ সালে আমরা জিয়া রহমানের সাথে দেখা করতে গিয়েছিলাম, সরকার পরিবর্তনের বিষয়ে আলাপ করেছিলাম, তখন জিয়া রহমান বলেছিলেন গো অ্যাহেড। কাজী জিয়া রহমান যে জড়িত এটা সকলভাবেই প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু হত্যার সাথে, এবং সেই কারণেই তিনি ৭৯ সালের ৬ মে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছিলেন জিয়া রহমান, যেটা মোশতাক অর্ডিন্যান্স জারি করেছিলেন ২৬শে সেপ্টেম্বর সেই ৭৫-এ। কাজী আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটি, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ড, শেখ হাসিনা সময়ের চেয়ে এগিয়ে আছেন, সারা বিশ্বের একদম নন্দিত প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়কদের মধ্যে দ্বিতীয় অবস্থানে শেখ হাসিনা, এটা সর্বজন স্বীকৃত। নির্বাচন যদি হয়, ডক্টর মমতাজউদ্দিন মেহেদী, নির্বাচন যদি হয় সেই নির্বাচনে আবার জি ডক্টর মেহেদী অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে জনাব খায়রুল কবির খোকন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনার জন্য 2 মিনিট, তারপর আমি বিরতিতে যাব। জনাব খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলছি যে আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে 2 মিনিট আপনার কথা শুনি। আপনি কি বলতে চাচ্ছিলেন তখন, বলুন। কে বলবে? হ্যাঁ, আপনি জনাব খায়রুল কবির খোকন। হ্যাঁ, যে না, এখন 2 মিনিটে তো বলা যাবে না। আমরা ফিরে এসে বিস্তারিত শুনবো। আপনি 2 মিনিটে যদি কিছু বলতে চান। আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বললেন যে ওই জিয়া রহমান পাকিস্তানের আইএস এর ছিলেন, চর ছিলেন, তো এটা ইতিহাসে কোনো সাক্ষ্য প্রমাণ নাই। তাদের যে ব্যর্থতা, তাদের নেতার যে ব্যর্থতা, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিতে পারেন নাই, মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেন নাই, সেখানে তাদের যে দেশ পরিচালনা করতে তাদের যে ব্যর্থতা, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে, সেখানে জিয়া রহমান সফল হয়েছেন, এবং সেই কারণে তাদের জিয়া রহমানের প্রতি তাদের যে ব্যক্তিগত আক্রোশ, বিদ্বেষ, এবং তাদের শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি যে জাতিকে, দিশারা জাতিকে তিনি সেদিন বাংলাদেশে মানুষের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে আহ্বান জানিয়েছিলেন, তিনি সেদিন একটি দিশারা জাতিকে, তার নেতৃত্বে সেদিন কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা শুরু হয়েছিল। এটা তো ইতিহাস স্বীকৃত, সেই ইতিহাস বলে, আওয়ামী লীগের নেতারাই বলেছেন, একাধিক নেতাদের বইয়ের উল্লেখ আছে। তো সেখানে আজকে তাকে নিয়ে বিতর্ক করে, সেখানে পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, এইসব কথা তার শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় তাকে বীরোত্তম খেতাব দিয়েছেন। এখন এই দুদিন পরে এসে জিয়া রহমানের এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, এবং তার আজকে যে বিরুদ্ধে যে কথাগুলি বলা হচ্ছে প্রতিনিয়ত সমস্ত নেতারা বলছেন, তার তো কোনো সাক্ষ্য প্রমাণ নাই। জি, আমরা একটা বিরতি নেই, ফিরে এসে আরো বিস্তারিত আপনার কাছে শোনার সুযোগ আছে, বাকি বক্তাদের কাছেও শোনার সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, আরো বিশ্লেষণ আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব অসীম কুমার উকিল, আওয়ামী লীগ তার ব্যর্থতা ঢাকতেই এখন ইতিহাসের এসব বিষয় নিয়ে কথা বলছে, এটি বলছেন জনাব খায়রুল কবির খোকন। আমি আর ছেড়ে দিই, শুধু আমরা অনুষ্ঠানের শুরু করছি। জনাব অসীম কুমার উকিল এমপি, আপনাকে দিয়ে শুরু করি। জি, জনাব খায়রুল কবির খোকন বলছেন যে আওয়ামী লীগ নেতাদের তৎকালীন ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সময়ে জিয়াউর রহমানের সাফল্যই এখন আপনাদের এসব কথা বলার কারণ। ওনার বক্তব্যের সাম আপ যা বুঝলাম, কি বলবেন আপনি? জি, জনাব অসীম কুমার উকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নিজেকে কাইন্ডলি আনমিউট করে কথা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ,
জনাব খায়রুল কবির খোকন বলছেন যে মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ নেতাদের কিছু ব্যর্থতা এবং জিয়াউর রহমানের সাফল্য এর কারণেই আপনারা এখন জিয়াউর রহমান নিয়ে এসব কথা বলছেন ঈর্ষান্বিত হয়ে। কি বলবো? সর্বনাশ কথা কি কি বলছে আর কি। আওয়ামী লীগের নেতৃত্বে তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিকামী মানুষ বেশিরভাগই ছিল তো আওয়ামী লীগের পক্ষে। সেটা হোক, সেটা একটা সফল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন হয়েছে। তখন তো আসলে বিএনপির বিষয় ছিল, বিএনপির জন্ম হয়েছে রক্তস্নাত বাংলাদেশের, বঙ্গবন্ধুর রক্তের হোলি খেলার মাঠে বিএনপির জন্ম হয়েছে। না, এগুলি ধরেন বাংলাদেশের আজকে যে বিতর্ক, আজকের যে বিভাজন, আজকের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি, সবকিছুর জন্য দায়ী বিএনপি এবং একমাত্র বিএনপি আর কি। বলে না বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, হ্যাঁ অবশ্যই বহুদলীয়। বহুদলীয় গণতন্ত্র মানে কি? জামাত ইসলাম বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তারা। হ্যাঁ, নারায়ণ তাকবীর, আল্লাহ আকবরকে বাংলাদেশে খুন করার সুযোগ করে দিয়েছে তারা। সেরকম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তারা। এই বিএনপিরা বঙ্গবন্ধু হত্যাকারীরা বাংলাদেশে রাজনীতি করছে, রাজনৈতিক দল করছে, ওদেরকে সহযোগিতা করছে টিল টুডে। মানে এই যে এইরকম কতগুলি বলবো, একটা পর একটা বলে শেষ করা যাবে না। রাতের বেলা কারফিউ দিয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছে গণতন্ত্রের প্রবক্তা ওনারা। এই যে সামগ্রিক সংকটটা, ঈর্ষান্বিত হওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমাদের একটু খারাপই লাগছে আর কি খায়রুল কবির খোকনদের বর্তমান রাজনৈতিক অবস্থা। একটু তো হলো যে আপোষের নেত্রী খালেদা জিয়া তো আসলেই আপোষকামিতার মধ্য দিয়ে বর্তমান একটা অবস্থান নিয়েছে আর কি। একটা আন্দোলন, লড়াই সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রীতিমতো গবেষণা করে আমাদের বন্ধুবর আমানুল্লাহ আমানকে মহানগরের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রথম দিনে দাগাইছেন কামানাকে। ওনার অঘটন পটে এসে আমানুল্লাহ আমান এগুলোই করবে এক। মানে সত্যিকার অর্থে একটি আন্দোলন 17ই আগস্ট বেছে নিয়েছে, যেদিন 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলার বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছিল বিএনপির নেতৃত্বে সারা দেশে। সেই দিনটাকে বেছে নিয়েছে আমান নিউজ করার জন্য। যারা আমাকে মনোনয়ন দিয়েছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য, আশ্বস্ত করার জন্য যে আমি পারবো। এই যে এই জায়গাগুলো তো কোনো কিছুই করার ক্ষমতা ওদের নেই। ঈর্ষান্বিত হওয়ার কোনো বিষয় নাই। ঈর্ষান্বিত হতে পারলে তো মানে ভালো লাগতো যে রাজনৈতিক অঙ্গনে সবাই সরব আছে। এটা তো মানে কি জানি একজন বলতেছিল যে ডেট অফ এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে বিএনপি। সেরকম একটি দল নিয়ে বিএনপির নেতৃত্ব এবং খায়রুল কবির খোকন মুভ করতেছে। কোথাও আন্দোলনের মাঠে কোথাও খুঁজে পাওয়াটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় আর কি এই জায়গাগুলিতে। সেখানে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা, 75-এর বাংলাদেশে দাঁড়িয়ে 75 জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু তো ছবি টানানো বহু দূরের কথা। বাংলাদেশ বেতার হয়েছে রেডিও বাংলাদেশ, এগুলি যে কত কিছু করেছে আর কি, এগুলি বলে তো শেষ করা যাবে না। শাহজাজকে প্রধানমন্ত্রী বানানো, মতিউর রহমান নিজামীকে মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া, এইগুলি একের পর এক বলে শেষ করা যাবে না। আমি যে কথাটা বলতে চাই কি, আনাফি জানাব এগুলি নিয়ে আলাপ আলোচনা করা যাবে, কিন্তু খায়রুল কবির খোকন আসলে চোখ খান মেলে বাংলাদেশটাকে দেখতে হবে। যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে উদ্ভট কথাবার্তা বলে কিংবা মানে যা অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয় কথাগুলো এখানে আনা লাভ নেই। আমরা মুক্তিযুদ্ধের সঠিক চেতনাটাই বিশ্বাস করি। আমরা হত্যা কুষড়যন্ত্রের রাজনীতির অবসান ঘটেছি, চির অবসানের লক্ষ্যে হত্যা কুষড়যন্ত্রের রাজনীতির প্রবক্তা, ডিজাইনার, ব্লুপ্রিন্ট হোল্ডার, যারা টাকা দেয়া অর্থ দেয়া এদেরকে লালন পালন করছে, এই জায়গাগুলিতে আমরা হাত দিচ্ছি চিরদিনের জন্য সত্যিকারের মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশ। আমাদের মাথায় রাখতে হবে আমাদের নেতা বঙ্গবন্ধু আছেন, যিনি আমাদের সামনে আদর্শ অনুপ্রেরণা উৎস হিসেবে থাকবে। চেতনার জায়গা হলো সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা হলো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান দেবে, সেই জায়গাগুলিতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। জনাব খায়রুল কবির খোকন, জনাব অসীম কুমার উকিল বলছে বিএনপি হলো কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। কি বলবেন আপনি? জনাব খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমরা জনাব খায়রুল কবির খোকন, আপনি শুনতে পাচ্ছেন কি?
না, পাচ্ছি না, আমরা তার জন্য অপেক্ষা করব। জনাব নূর আহমেদ বকুল, তাহলে এই যে এখন যে বিতর্ক চলছে রাজনীতিতে, সেটির আসলে কি কারণ মনে হয় আপনার? এই কি রাজনীতিকে একটি পাল্টাপাল্টি বক্তব্যের ধারায় রেখে দিচ্ছে, নাকি এর কোনো অন্যরকম ব্যাখ্যা আছে? ধন্যবাদ আপনাকে। মানে আমার প্রথম কথাই, আমরা কি খালিল কবির খোকনকে শুনতে পাচ্ছি? খায়রুল কবির খোকন কি শুনছেন নাকি? না, খালিল কবির খোকনের বক্তব্য খুবই অস্পষ্ট। আমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করি, আপনি যদি আমি আমি কি বলবো? জি, জনাব নূর আহমেদ বকুল, আপনি বলুন। আচ্ছা, প্রথম কথা হলো যে খুবই মানে ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলতে হয় যে একটা মুক্তিযুদ্ধ যখন একটি জাতি করে, আর সেই মুক্তিযুদ্ধকে ঘিরে যখন পক্ষ বিপক্ষ হয়, এটা খুবই হয় মানে আমাদের একটা, তাও কি একটা 9 মাস সশস্ত্র সংগ্রাম করে, নিশ্চয়ই এটা ভিয়েতনাম না, নিশ্চয়ই এটা অন্য কোনো দেশ না যে যেখানে এই ধরনের বিষয়গুলো তারা মীমাংসা করে ফেলছে। তারা মুক্তিযুদ্ধ, এমনকি ভারতের স্বাধীনতাতেও ভারতের বিরোধিতা করার মানে স্বাধীনতার বিরোধিতা করার লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধ করে লক্ষ লক্ষ মানে মানুষের মৃত্যু, শহীদের মৃত্যু, আমার মা বোনের ইজ্জত, এগুলোর বিনিময়ে একটা দেশ পেলাম, একটা দীর্ঘ লড়াই করলাম তার আগে 30 বছর। এরপরে এসে যে বিতর্কগুলো হচ্ছে এই দেশে এবং যারা এই বিতর্কগুলো সৃষ্টি করেছেন, আসলে খুবই দুঃখজনক। এবং সেই বিতর্কে আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতেও আমরা সেই একই বিতর্ক করছি। এর থেকে জাতিকে বের হওয়া দরকার। প্রথম কথা হলো যে আমি যে জাতি হিসাবে একটা জাতিগত বৈশিষ্ট্য নিয়ে এবং ধর্মীয় বৈশিষ্ট্য নিয়েও যদি আমি বলি, তাহলে একটা বাঙালি জাতির বিকাশের যে পরিস্থিতিটা তৈরি হলো এই পৃথিবী জুড়ে, এবং একটা জাতিসত্তার যে বিকাশ হলো, একটা অখণ্ড ভারতের যেটা সম্ভব হয়নি, সেক্ষেত্রে একটা বাঙালি জাতির জাতীয়তাবাদের পোস্টে একটি জাতির জন্ম নিয়ে আমাদের বিকাশ ঘটে গেল। এটা কিন্তু একটা খুব বড় ধরনের অর্জন। দ্বিতীয় অর্জন হলো যে একটি জাতির নেতৃত্ব দেন যে নেতা, সেই জাতির নেতৃত্ব, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু। নিশ্চয়ই বঙ্গবন্ধুর সমান সমান হবার জন্যে স্বাধীনতার ঘোষক আর মুক্তিযুদ্ধের ঘোষক, এই যে বিতর্ক তৈরি করা হলো, এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিত এবং ওই মুক্তিযুদ্ধের চেতনার জায়গার বিরোধিতার জায়গা থেকে এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ দাঁড় করানো হলো। এটা একটা জাতির জন্য আত্মঘাতী রাজনীতি, এবং সেই আত্মঘাতী রাজনীতির থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে বরং সেটাকে লালন করা হলো গত 25-30 বছর ধরে বাংলাদেশে, যেটা আরো ভয়াবহ, এবং সেটা ভয়াবহ রাজনীতিতে রূপ নিল। এবং আমাদের জাতির যে ঐক্যের জায়গাটা, আমরা জাতিগত ঐক্যের জায়গাটা, জাতীয়তাবাদের ঐক্যের জায়গাটাকে আমরা ভেঙে দিলাম পরিকল্পিতভাবে, এবং আমাদের সংবিধানটাকে আমরা পরিকল্পিতভাবে পরিবর্তন করলাম, মুক্তিযুদ্ধের অর্জনটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করলাম, আমাদের রাষ্ট্র দর্শনটাকে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের যে রাষ্ট্র পরিচালনার যে দিক নির্দেশনা এবং তার যে মানে তার যে বৈশিষ্ট্যগুলো, তা আমরা পরিকল্পিতভাবে ধ্বংস করলাম, অর্থাৎ জাতিকে বিভক্ত করলাম। এই বিভক্ত জাতির এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই তার নিরসন এখনো হচ্ছে না। এখন যদি ধরি যে বিতর্কটা কদিন ধরেই চলছে আমাদের রাজনৈতিক মহলে, যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক অথবা জিয়াউর রহমানের লাশ কবরে নেই। আমার কথা হলো, প্রথম কথা হলো, ইতিহাস কি বলছে? আপনি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক না বলে যদি বলা হয় যে জিয়াউর রহমান ঘোষণা পাঠক, ঘোষক আর ঘোষণা পাঠকের মধ্যে একটা পার্থক্য আছে। এবং এই যে রাজনৈতিক ভাবে এটাকে কয়েনেস করা হলো ঘোষক হিসাবে, এবং সেটাকে প্যারালালি দাঁড় করানো হলো স্বাধীনতার স্থপতির সঙ্গে, এটা কিন্তু একটা রাজনৈতিক মানে হীন রাজনীতির চরিতার্থর একটা জায়গা। এবং যারা এটার বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারি এরা হলো আবার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। বন্দুকটা রাখলো হচ্ছে একজন মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী ব্যক্তির ঘাড়ে চেপে। এই জায়গাটাই হচ্ছে আমাদের খুব অ্যাকিলেস হিল যাকে বলা হয়, একটা দুর্বলতম গ্রন্থি, দুর্বলতম জায়গা। এবং বাংলাদেশের রাজনীতিতে এই জায়গাটাকে আমাদের যেভাবেই হোক আমাদেরকে মোকাবেলা করেই এগোতে হবে। আর এটা এমন একটা পরিস্থিতি, আজকে মঈনুদ্দিন খান বাদল বেঁচে নেই, কিন্তু তিনি পার্লামেন্টে যে একটি বক্তৃতা করেছিলেন যে আমার মায়ের সঙ্গে জেনাকারীর
আমার সঙ্গে তার সঙ্গে সহবাস হতে পারে না, তার সঙ্গে বসবাস হতে পারে না, এক টেবিলে খেতে পারি না, এক দেশে থাকতে পারি না। আমি সেই কথাটা পুনরুল্লেখ করলাম। আজকের রাজনীতিতে এই পরিস্থিতিটারই মোকাবেলা করতে হবে। জি, আজকে বিএনপির অনেক মতো ধন্যবাদ দলটি আপনাকে। যদি তার ট্রান্সফরমেশন না করেন এবং তারা যদি এই ধারার রাজনীতি করেন, তাহলে আলটিমেটলি মানে জামাতপন্থী রাজনীতির সঙ্গেই তাদেরকে থেকে যেতে হবে। কারণ বিএনপি নিজের বৈশিষ্ট্য নিয়ে দাঁড়াতে পারবে না। জি। আর জিয়া রহমান আমরা মুক্তিযুদ্ধের ঘোষক এবং মুক্তিযুদ্ধের ঘোষণাকারী জায়গা থেকে যদি তারা আজকে জিয়া রহমানকে ঘোষণার পাঠক হিসেবে যদি বলেন, তাহলে ইতিহাসের সত্যতার জি। কাছাকাছি থাকা যায়। জনাব রহমান খোদ জিয়া বকুল, রহমান যখন আমরা- ওটা পড়েছিলেন, আপনার বক্তব্য খুবই খোদ জিয়া স্পষ্ট। রহমান আমরা যখন এটা পড়েছিলেন অনুষ্ঠানের শেষ তখন দিকে কিন্তু আছি। on behalf of বঙ্গবন্ধু জি। বলেছিলেন। অনেক আমি ধন্যবাদ কথা আর আপনাকে। বাড়াচ্ছি না। আমি যেটা আপনার যে প্রশ্নের উত্তর সেটা বলবো যে স্বাধীনতার 50 বছর বয়স হয়ে গেল। এই বয়সে এসে আমাদের এই দেশ বিভক্তি, জাতি বিভক্তি আমাদের বন্ধ করা হাতে উচিত। হাতে আর সময় নেই। এবং জনাব এটাই নূর আহমেদ দেশটাকে বকুল, মেনে আপনাকে চলা অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজউদ্দিন মেহেদী, আপনার শেষ কথাগুলো শুনি। আপনার জন্য 2 মিনিট। বিএনপি বাংলাবাই শায়খ আব্দুর রহমান সৃষ্টি করেছিল। বিএনপি মুফতি হান্নানকে সৃষ্টি করেছিল, যারা 74 কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য সেই কোটালী পাড়ায়। এবং 21 আগস্টের গ্রেনেড হামলা যারা পরিচালনা করেছিল তারা হলো এই বিএনপি। আজকে তারা এই স্লোগান দিয়েছিল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। আজকে খোকন ভাইয়ের কণ্ঠে তালেবান আর কাবুলের সেই বিজয়ের পরে মনে হচ্ছে বিএনপি মনে হয় সেই আগের ধারাটাই ধরে রাখতে চাচ্ছে। আমার মনে হয় যে তারা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য তাদের এখন সবচেয়ে ভালো লাগছে। কোন বক্তব্য? জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বিএনপির বর্তমান নেতৃত্ব ব্যর্থ, এই নেতৃত্ব দিয়ে কিছুই সম্ভব না। কাজী তারেক জিয়ার মেয়ে দেখতে খালেদা জিয়ার সুন্দরী, তাকে যদি আনা হয় তাহলে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারে। কাজী খোকন ভাইরা যে নেতৃত্ব দিচ্ছে, যে নেতৃত্ব 100 ভাগ ব্যর্থ নেতৃত্ব। ওবায়দুল কাদের আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যদি এইভাবে কথা বলেন তাহলে তাদের আতে ঘা লাগে, তাদের খুব অপমান বোধ করে তারা। আসলে নির্বাচনী মাঠে 5টা এজেন্ডার ক্ষমতা নাই, 1 সেকেন্ড মাঠে টিকে থাকার ক্ষমতা নাই, একটা মিছিল করার ক্ষমতা নাই। তারপরে তারা বড় বড় কথা বলে যে আবার নাকি বাংলাদেশে কবে ভোট দিলে আবার কাবুলের বিমানবন্দরের চেহারা হবে বাংলাদেশে। এইরকম বুদ্ধিজ্ঞান নিয়ে যারা রাজনীতি করে তাদের এই দেশে রাজনীতি না করাই ভালো বলে আমি। জি, জনাব খায়রুল কবির খোকন কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? জনাব খায়রুল কবির খোকন? না, নেটওয়ার্ক দুর্বলতার কারণে খায়রুল কবির খোকন আমাদের সঙ্গে যুক্ত নেই। আমি বরং জনাব অসীম কুমার উকিল, আপনার শেষ কথাগুলো শুনি 1 মিনিট, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি নিজেকে একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। আমরা করব জয় রাজনীতির মাঠে। আমরা যারা আছি, বকুল ভাই আছে, মমতাজউদ্দিন মেহেদীরা আছে, আমরা সবাই মিলে রাজনীতির ধারাটাকে প্রবর্তন করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। সেটা এই কার্ফু গণতন্ত্র, সামরিক গণতন্ত্র, এগুলি কোনো কিছুই না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো, জেট ফোর্সের কমান্ডারের কথা বলবো, আবার রাজাকারদেরকে সাথে নিয়ে চলবো, মন্ত্রী বানাবো। এই মুক্তিযুদ্ধ না। সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা প্রতিষ্ঠিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা আছে সেই ধারাটাকে অব্যাহত রাখতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আর সময় নেই। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।